নববধূর বরণে কোনো প্রকার কমতি রাখেনি। ছোট পরিসরে অদ্ভুতভাবে বিয়েটা হলেও লুৎফর বেগের ঘরে আয়োজনের কোনো কমতি নেই। কাছের কিছু আত্মীয় স্বজন এসেছেন সাইফাকে দেখতে, দেশীয় প্রথা। বিয়ের পর নতুন বর অথবা বউ নিয়ে আত্মীয় আর পাড়া প্রতিবেশীদের মধ্যে ভিন্ন আগ্রহ জন্মায়, যা শাবাবের পছন্দ হচ্ছে না। এতগুলো মানুষকে একসাথে ধুয়ে ফেলার মতন এনার্জি নেই দেহে, তাই চুপ রইল। আশ্রম থেকে ফিরেছে ঘণ্টাখানেক হবে। এক কাপড়ে সাইফার পদ পৃষ্ঠ শ্বশুর বাড়িতে। আত্মীয়দের নানা প্রশ্নের সম্মুখীন সাইফাকে একা ফেলে নিজের ঘরে পা বাড়ায় শাবাব। সাইফা আশাও করেনি শাবাব তাকে উদ্ধার করবে। সবিনয়ে কথাবার্তা বলতে লাগলো, চিনতে লাগলো মানুষগুলোকে। নতুনভাবে জুড়েছে এরা, সন্ধে নামবে বলে। নিজের ঘরের দরজায় হাত নিতেই ষষ্ঠ ইন্দ্রিয় জেগে ওঠে শাবাবের। না, ভেতরে কিছু একটা সমস্যা আছে। তড়াক করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে চোখের সামনে ফুলের বাগান দেখে বরাবরের মতন মেজাজ তুঙ্গে। এসব কাজ তার বোনের, সেই একমাত্র যে শাবাবের মেজাজের ধার ধারে না। শাম্মা পেছনে থেকে পূর্বেই সতর্কবাণী ছুড়ে, খবরদার চেঁচামেচি করবি না, এটা নিয়ম তোর মানতে হবে। শাবাব পেছনে চেয়ে প্রশ্ন করে, বাসর ঘর সাজানো নিয়ম? হ্যাঁ। অকপটে জবাব আসে শাম্মার কাছ থেকে, খুব ভালো নিয়ম, কিন্তু আমি মানি না। এগুলো 5 মিনিটে পরিষ্কার করবি। না। তেজ দেখিয়ে শাবাব বলে ওঠে। শাম্মা। ঠিক ভাইয়ের মতন করে কপাল কুঁচকে শাম্মা বলল, বিয়ে করেছিস, তোর রুক্ষ মেজাজে আমরা অভ্যস্ত, সাইফা নাই। ওর সাথে এমন করবি? মেয়েটা অবশ্যই এখানে তোর ভরসায় এসেছে, বাবা মা ছেড়ে তোর কাছে সুরক্ষার স্থান চাইবে। এবার একটু বদলে যা, তোদের ভালোর জন্য। আমার রুক্ষ মেজাজে সাইফা নিজে অভ্যস্ত, আর আমি আমার সংসার কিভাবে করবো এটা জানি। সাইফাও জানে আমার সাথে কিভাবে চলতে হয়। আপনার মাতব্বরি না করলেও চলবে। শাম্মা শুনল না, ধেই ধেই করে সামনে থেকে চলে গেছে। শাবাব চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে ঘরে প্রবেশ করে বিছানা থেকে গোলাপের পাপড়িগুলো সরিয়ে নিল আলতো হাতে। পুরো বিছানা ঠিকঠাক করে কাপড় নিয়ে গোসল করতে চলে গেছে। 15 মিনিট পর চুল মুছতে মুছতে ফিরে এসেই সাইফার দিকে নজর পড়ে। সোফার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। অস্বাভাবিক পরিস্থিতি। শাবাবের মাথাটাও কাজ করছে না, কি করে স্বাভাবিকে আনা যায়। শাবাব শান্ত গলায় বলল, ফ্রেশ ফ্রেশ যাও। সাইফা অস্বস্তি বোধ হচ্ছে ঘরটা দেখে। বিয়ের অর্থ কারোই অজানা নয়, তারপরও তাদের সম্পর্ক জটিল। সমিত হতে সময়ের প্রয়োজন। সাইফা জবাব দেয়, আমার কাপড় আনা হয়নি। চিন্তার বিষয়, আসার সময় সাইফার মা তাকে শাড়িটা পরিয়ে দিয়েছেন। এছাড়া একটা সুতোও সাথে আনতে দেয়নি শাবাব। গরমে ঘামছে সাইফা রীতিমতো। শাবাবের দৃষ্টিগোচর হলে ফ্যান অন করে বলল, বসো, দেখছি কি ব্যবস্থা করা যায়। সব সময় যেন তাড়াহুড়োর মধ্যে থাকে শাবাব। তরতর করে হাঁটাচলা করে, এখনও ঠিক তাই। দ্রুত হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। সাইফার দম বন্ধ হয়ে আসছে ঘরটায়। হুটহাট প্রেমে পিছলে পড়েছে, তারপরও হঠাৎ এর উপর বিয়ে। এরপরের অধ্যায় কল্পনাতেও আসেনি। ভাবতে ভুলে গিয়েছিল বোধহয় এই কাঠখোট্টা লোকটার সাথে শুধু একদিন নয়, সারা জীবন কাটানো লাগবে। সর্বাঙ্গে শিরশির অনুভূত হলো। কথায় কথায় খ্যাচখ্যাচ করার স্বভাবটা কি আদৌ পাল্টাবে, নাকি নরক বানাবে তার জীবনটা চেঁচামেচি আর অপমান করে? ব্যবস্থা করতে গিয়ে নিজের মাকে সাথে এনেছে। রুনা বেগম এসে প্রশ্ন করলেন, আপাতত আমার একটা সুতির শাড়ি দেই, আমরা আগামীকাল যাব তোমাকে নিয়ে শপিংয়ে। নাক গলায় শাবাব। দুজনের মধ্যে বলে উঠল, রাত বিরাতে শাড়ি পরা লাগবে কেন? শাম্মার ড্রেস এনে দাও একটা। রুনা বেগম প্রত্যুত্তরে বলেন, শাম্মার ব্যবহার করা কাপড় নতুন বউ পরবে, মানুষ কি বলবে? তুমি বরং শাড়িই পরো। সাইফা মাথা দোলায়, কিন্তু ঘোর বিরোধিতা শাবাবের। আবার বলে উঠল, এই রাতে ওকে কে দেখতে আসবে? হ্যাঁ, নাকি রাতে আজ সব মেহমানদের আমার ঘরে থাকার প্ল্যান? সাইফা বিব্রত বোধ করল। সাধারণত রাগ কমই করেন রুনা বেগম, তবে আজ নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন না ইচ্ছাকৃত। ধমক দিয়ে বললেন, মাঝে মধ্যে তোমার বাবার কথা আমার ঠিকই মনে হয়, তোমার মুখে মধু দেওয়া হয়নি। ফাইন, সাইফা কাজ করো। আমি আমার কাপড় তোমাকে দিচ্ছি, পরে আরাম করে ঘুমিয়ে পড়ো। একটু লুজ হবে, বাট ব্যাপার না। আরও খানিকটা ঝাঁঝালো সুরে রুনা বেগম বললেন, চুপ থাকো অসভ্য ছেলে, আমি শাম্মার কাপড় এনে দিচ্ছি ওকে। বলে রুনা বেগম বেরিয়ে গেছেন। মূর্তির মতন জমিনের সাথে পা গেড়ে দাঁড়িয়ে আছে সাইফা। তার এখানে কিছুই বলার নেই। তাকে যে যা বলবে তাতেই রাজি। শাবাব বলে উঠল, শাড়ি জিনিসটা কমফোর্টেবল না, অযথা আলাদা প্যারা নিয়ে মাথায় লাভ আছে।
না, একদম লাভ নেই। কোনো লাভও নেই, কোনো লসও নেই। এই ভেবে চুপচাপ আবারও বসে পড়ল সাইফা। শাবাব দাঁড়িয়েছে জানালার দিকে, পর্দা মেলে দিয়ে জানালা খুলে দিল। বাতাস ঠান্ডা বইছে, গায়ে এসে লেপ্টে প্রশান্তি দিল দুজনকেই। 5 মিনিট পর রুনা বেগম কাপড় নিয়ে হাজির। সাইফার হাতে ধরিয়ে শাবাবের দিকে কঠোর চাহনি দিয়ে চলে গেলেন। সে জানেন তাতে তার ছেলের কিছু আসে যায় না। চিন্তা এই মেয়েটাকে নিয়ে, কিভাবে সামলাবে এই ছেলেটাকে। সাইফা বুকে একরাশ অস্বস্তি নিয়েই ফ্রেশ হয়ে আসে। এই কাপড়গুলোও ঢোলা, কি আর করার ভেবে বাদ দিল চিন্তা। বাহিরে মেহমান দুজনের খাবার ঘরেই দিয়ে গেছে শাম্মা। শাবাব কোনোদিন আসবে না এই মানুষের ভিড়ে। সাইফা যেন অস্বস্তি বোধ না করে, তাই তার খাবার ঘরেই দেওয়া হয়। নিজের বাড়ি নিজের ঘর। সাইফার প্লেট তার দিকে এগিয়ে দিয়ে নিজের প্লেট নিয়ে বিছানায় পা তুলে বসেছে। টিভি অন করে দেখতে দেখতে বলে উঠল, আমি তোমার দিকে তাকিয়ে নেই, দ্রুত খাওয়া শেষ করো। ভারী গলার আওয়াজে চটপট প্লেট হাতে তুলে নিয়ে খাওয়া শুরু করে সাইফা। বহু কষ্টে গিলছে কোনো মতে। নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগবে। আর যদি সামনে শাবাব না মকজম থাকে, তাহলে সেটা হয়ে উঠবে আরও দুঃসাধ্য। খাওয়া দাওয়া শেষে ঘর কাঁপিয়ে ডাকলো শাবাব শাম্মাকে। এমন ডাকে এক দৌড়ে এসেছে শাম্মা। প্রশ্ন করল, কি হলো? খাবার প্লেটগুলো দেখিয়ে বলল, এগুলো নিয়ে যা। এটা আসতে বলা যায় না? শাড়ির মতন চেঁচিয়ে বলতে হবে কেন? যা তো ভাই। শাম্মা ট্রে হাতে তুলে যেতে যেতে ধীর গলায় বলে গেল। মেয়েটার সাথে কোনো ঝামেলা করবি না কিন্তু। শাম্মার মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে। আওয়াজে কেঁপে উঠল সাইফা। বদ্ধ করে একাকী দুজনকে আবিষ্কার করলে ভয়ে আড়ষ্ট হতে থাকে। অন্যদিকে শাবাব সম্পূর্ণ স্বাভাবিক, এসে বলল, কাপাকাপি বন্ধ করে ঘুমিয়ে পড়ো। জার্নি করেছো, রেস্ট করা দরকার। কোথায় ঘুমাবো? তাকে সাদে আহাম্মক বলে ডাকে না শাবাব। কেমন ধরনের প্রশ্ন এগুলো? শাবাব জবাব দেয়, এসো, কাঁথা বালিশ পেতে আমার মাথায় ঘুমাও। এই সব অপমান আর নতুন কি? কপাল কুঁচকে চাইল সাইফা। শাবাবের রুষ্ঠ মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। সেও সিআইডি অফিসার, হাতে জোর তারও আছে, কিন্তু সাহস নেই। এটাই বিরাট সমস্যা। ইশারায় বিছানার ডান দিকে দেখিয়ে দেওয়া জায়গায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। চোখ ঘুরিয়ে শাবাবের চলাচল দেখছে। টিভি অফ করে দিল। জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়েছে। এসির পাওয়ার কমিয়ে সর্বশেষ লাইট নিভিয়ে দেয়। ঠোঁট ভিজিয়ে নিল সাইফা। শাবাব পাশে এসে শুয়ে পড়েছে। কিছু সময় বাদেই বলল, আমরা এখানে বেশি দিন থাকবো না, আমার ফ্ল্যাটে চলে যাব। সাথে ডিউটি তো আছেই, তোমার ডাবল ডিউটি। যদিও খাবার রান্না করে দিয়ে যায় সেখানে, কিন্তু এখন যেহেতু সেটা ব্যাচেলর ফ্ল্যাট না, সেহেতু তোমারই গুছিয়ে নিতে হবে নিজের মতন করে। আমি কোনো কিছুতে হাত দিব না। নিজের মতন করে সাজিয়ে নিতে অনুমতি দিয়েছে। এই বিষয়ে ভালো অনুভব করবে নাকি এখানে বাবা মায়ের সাথে থাকবে না, এটা নিয়ে খারাপ অনুভব করবে? সাহস করে প্রশ্ন করেই ফেলল, এখানে থাকলে কি সমস্যা? একা থাকতে পছন্দ করি আমি। এখন আর একা কোথায়? শাবাব সাইফার দিকে মুখ ঘুরিয়ে বলল, বুড়োতে প্রতিদিন একে অপরের মুখ দেখতে হয় আমাদের। এখন থেকে বুড়োর বাইরে ঘরেও দেখতে হবে। আমি এতটুকু নতুনত্ব ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। ওকে। গায়ে কাঁথা টেনে চোখ বুজে শাবাব। ড্রিম লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। ধীমা গলায় বলতে লাগলো, ঘুমাও সাইফা, সামনে তোমার অনেক টাস্ক নাকি। একটু নতুন জায়গা থেকে অন্য জায়গায় এসেছে। শাবাব কথা শোনেনি বাবা মায়ের, তবে প্রতিশ্রুতি দিয়েছে সপ্তাহে 2 দিন থাকবে এখানে এসে। হাতে দুটো লাগেজ বোঝাই করে নিয়ে রওনা হয় ফ্ল্যাটের উদ্দেশ্যে। আধ ঘন্টায় পৌঁছে প্রথমবারের মতন শাবাবের আবাসস্থল দেখে নিল সাইফা। মূলত এখানেই থাকে সে। 3 তলায় 2 রুমের একটা ফ্ল্যাট। ওপেন কিচেন আর ডাইনিং স্পেস রয়েছে। প্রয়োজনীয় সমস্ত ফার্নিচার এখানে আছে, তবে সবটাই এলোমেলো। মানুষ থাকে বলে মনে হলো না সাইফার। সবকিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। সাইফা শাবাবকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বলল, তাহলে সেদিন এসব ট্যাক্সের কথা বলছিলেন, ঘরের এই হাল কেন? শাবাব আর চোখে চাইল। রাগ হচ্ছে, তবে সংযত রাখলো। সংকল্প করেছিল যেহেতু জীবনে জড়িয়ে নিয়েছি তাকে অন্যায় করবে না, ঠান্ডা থাকার চেষ্টা করবে। তার সাথে বলল, তোমার এসব নিয়ে মাথা কামাতে হবে না। খালা আসবেন, উনি সব গোছগাছ করে রেখে যাবেন। আপনি না সেদিন বললেন আবার গুছিয়ে নিতে হবে? আমিই গোছাচ্ছি। তপ্ত নিঃশ্বাস ফেলে শাবাব সাইফার লাগেজ টেনে ঘরে নিতে নিতে বলল, নিজে থেকে গাধার খাটুনি খাটতে চাইলে আমার কি করার, করো যা ইচ্ছে। শাবাব যে ঢিলটা দিচ্ছে সেটা খুব ভালো করেই কষে ধরল সাইফা। সে জানে শাবাবের স্বাভাবিক হতে সময় লাগবে। মনের ক্ষত শুকিয়ে গেছে অনেকটা, অপরাধবোধ রয়ে গেছে। সাহায্যের হাত স্ত্রী হিসেবে তারই।
নিজেদের সম্পর্কটাকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিল সাইফা। গাড়ি করে এসেছে, দেহে তেমন একটা ক্লান্তি নেই। 2 দিন নতুন বউ হিসেবে আরামে দিন কাটলেও প্রথমবারের মতন সংসারের কাজে হাত দেয়। এক এক করে এলোমেলো সবকিছু গুছিয়ে নিল বাহিরের। স্বভাবের কদম লক্ষ্য করে ঘরটা চিনেছে। সেখানে গিয়ে দেখলো ভিন্ন চিত্র। আবারও যেন অপরাধবোধে ভুগতে না হয় তাই নিজেই শোবার ঘরের সব গুছিয়ে ফেলে শাবাব ইতিমধ্যে। ঠোঁট টিপে হাসলো সাইফা। অন্যদিকে শাবাব গম্ভীর মুখে চাইল তার দিকে। ঘড়িতে দুপুর 1:30 বাজে। শাবাব বলল, বসো, আমি আসছি। কোথায় আছেন? পকেটে হাত গুজে শাবাব জবাব দিল, শুনেছি দুপুরে মানুষ নামক প্রাণীরা খাবার খায়, সেটার ব্যবস্থাই করতে যাচ্ছি। আমি রান্না করি। পাকামো করতে হবে না এত, চুপচাপ বসতে বলেছি, বসবে। কথা এখানে শেষ। মুখ কালো করে গোছানো বিছানায় বসে পড়ে সাইফা। এই ভালো এই খারাপ রূপটা বোধহয় প্রতিদিন দেখতে হবে। শাবাব বাহির থেকে দরজা লক করে বেরিয়ে গেছে। সাইফা চোখ পড়ল শাবাবের বন্দুকের দিকে। এত অনেক দিনের ইচ্ছে চোখের সামনে ধরা দিয়েছে। উঠে টেবিলে রাখা বন্দুকটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। নিজেরটার প্রতি এতটা আগ্রহ কাজ করে না। শাবাবের বন্দুকের ওজন তার মেজাজের মতনই অধিক। 8 ঘন্টা পর ফিরে এসেছে শাবাব। ঘরে এসে সাইফার হাতে খাবার ধরিয়ে দিল। টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, তোমার নিজের বন্দুক নাই? আছে তো, কেন? আমারটা ছুঁয়ে দেখার আগ্রহ জাগলো যে। কোথায়? আমি আপনার বন্দুক ধরিনি। শাবাব বাঁকা হেসে বলে উঠল, ডান দিকে ঘোরানো ছিল, হঠাৎ বামে আসলো কি করে? বাতাসে? তার চতুরতার সাথে পেরে ওঠা মুশকিল, তাই নিজে একজন অফিসার হওয়া সত্ত্বেও চোরের মতন স্থান ত্যাগ করলো। কিচেনে উকিঝুঁকি দিয়ে প্লেট চামচ বের করে টেবিলে সাজিয়েছে। ফের শাবাবের কাছে এসে দাঁড়ায়। বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে সিসিটিভি চেক করছে। বুড়োতে শুধু মির্জা আর আবির, ফাহাদের দেখা মিলছে না। নজরে নজরে রাখা লাগে এদের, না হয় এক একজন এক এক দুনিয়ার লোক। পথ হারায় বারবার। সাইফা বলল, খাবার দিয়েছি টেবিলে। নাচেই শাবাব জবাব দেয়। আসছি। খাবার টেবিলে মুখোমুখি বসে শাবাব সাইফা। নিজের মতন মগ্ন সে, স্বাভাবিক মুখের ভঙ্গি। পানির গ্লাস নিজের দিকে টেনে বলল, অনেক হয়েছে বিয়ে হয়ে খেলা, কাল থেকে ডিউটি শুরু, মনে আছে তো? হ্যাঁ। একটা জিনিস যেন মনে থাকে, বুড়োতে আমাদের সম্পর্ক সিনিয়র আর জুনিয়রের। সেখানে ব্যক্তিগত কোনো কিছু আসবে না, ঠিক আগের ব্যবহারটাই যেন থাকে। সাইফা মাথা দুলিয়ে সম্মতি দেয়। শাবাব আবার বলল, তোমার কিছু দরকার হলে বলবে, কাজের সুযোগ না হলে লিস্ট করে রাখবে। আচ্ছা। আমার সাথে বুড়োতে যাবে, আমার সাথেই ফিরবে। কাজের জন্য আলাদা কোথাও যেতে হলে আমাকে জানিয়ে তারপর যাবে। একা ঢ্যাং ঢ্যাং করতে দেখলে হাত পা ভেঙে একদম ঘরে বসায় রাখবো। কপাল কুঁচকে সাইফার উত্তর দিল, ঠিক আছে। বুড়োতে আমার দিকে ভ্যাবলার মতন চেয়ে থাকবে না, বাকিরা যেন টিটকারি করার না সুযোগ পায়, বিশেষ করে মির্জা। এবার খানিকটা লজ্জাবোধ করল সাইফা। গোল গোল চোখে চেয়ে যেখানে জবাব দিচ্ছিল সেটা নামিয়ে ফেলে। তার চেয়ে থাকা লক্ষ্য করেছে শাবাব। ফের শাবাব বলে উঠল, বুঝাতে পারলাম? জি। টিটকারি করার সুযোগ দিতে হয় না, নিজেই খুঁজে নেয় মির্জা। 7 দিনে ছুটি কাটিয়ে এসেছে। শাবাব সাইফার অনুপস্থিতিতে সেই ছিল। এলো হাতে মিষ্টি নিয়ে। বুড়োর দরজা ঠেলে ঢুকতে ঢুকতে শাবাব আর সাইফার উদ্দেশ্যে বলে উঠল, কি নতুন জামাই বউ, কেমন চলে তোমাদের দিনকাল? জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না শাবাব। অন্যদিকে সাইফা মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না এই প্রশ্নের বিপরীতে। মির্জাকে দেখে মুখের মাস্ক সরিয়ে হাত ধুয়ে এসেছে আবির। এসেই প্রশ্ন করল, মিষ্টির বক্স, কোনো সুখবর আছে নাকি? হ্যাঁ। জোরালো গলায় বলল মির্জা। সাইফা উঠে এসেছে। শাবাবের দিকে পূর্বের কেসগুলোর একটা ছোট্ট সামারি তৈরি করে এগিয়ে দিল। আগ্রহী চোখে চাইল মির্জার দিকে। আবির জানতে চায়, কি সুখবর? জীবনে প্রথমবারের মতন বাপ হতে চলেছি। এই নাও মিষ্টি খাও। যেন হুঁশ ফিরল শাবাবের। চোখ তুলে চাইল মির্জার দিকে। দাঁত বের করে নির্লজ্জের মতন হাসছে, যেন কেল্লাফতে করে এসেছে। সাইফা এগিয়ে গেল মির্জার দিকে, হেসে বলল, অভিনন্দন স্যার। আরে সাইফা রানী, তুমি এক মিষ্টি খাও। আমাদের বাতাসটা যেন খুব শীঘ্রই তোমাদের উপর এসে পড়ে। আকার ইঙ্গিতে বোঝানো কথাটি সাইফার প্রথমে বুঝতে সমস্যা হলেও ঠিক বুঝে নেয় কিছু সময় বাদে। মিষ্টিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। এমনিতে এই লোকের সাথে 10 দিন দিন কেটেছে বিভীষিকাময়। ভয়ে ভয়ে থাকছে কখন আগ্নেয়গিরি জেগে ওঠে। তার মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবা বিলাসিতা। কিন্তু সবাইকে চমকে দিয়ে শাবাব বলে উঠল, হ্যাঁ, এরপর বুড়োর সাইফার ডিউটি তোমার বউকে দিয়ে করাবো। শাবাবের দিকে মিষ্টির বক্স এগিয়ে দিয়ে বলল, আমার বউ কি তোমার সতীন হয়? এমন করো কেন?
শাবাব কথা বাড়ালো না। মিষ্টি হজম হবে না তার। অল্প একটু ভেঙে মুখে পুরে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস। আমি ধন্য। সমাজে নারীদের সেফটি অনেক জরুরি হয়ে উঠেছে। বিগত 2 বছর এই মিশনে বেশি নজরদারি করেছে তারা। ঢাকায় রবিন ও একই কাজে নিয়োজিত। অন্যান্য কেসের পাশাপাশি মেয়েদের সেফটির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের অনুমতি চেয়ে নোটিশ দেওয়া হয়। এরিক রোজারি ও এর সহায়তায় সেটা মঞ্জুর হয় দ্রুত। একা কোনো কিছুই সম্ভব নয় সবাই একসাথে না হলে। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। তাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে যতটুকু সম্ভব। আজ কোনো কেস আসলো না। ছোটোখাটো চুরির কেস এসেছে যেটা ফাহাদ একাই হ্যান্ডেল করে নিয়েছে। বুড়োতে অলস সময় কাটানো শেষে বাড়ি ফেরার সময় হলো। ঠিক তখনই মির্জা ডেকে বলল, সব ঠিক আছে তো তোমাদের মধ্যে? শাবাব জবাব দিল, স্বাভাবিক হচ্ছে তো সাইফের সাথে। মেয়েটাকে কষ্ট দিও না কিন্তু, এক ভুল দ্বিতীয়বার করো না। কতবার আমার ভুলের কথা ধরে আমাকে গিল্টি ফিল করাবে মির্জা? আমি চেষ্টা করছি। আমি জানি আমাদের সম্পর্ক। আমি এক্সপার্ট নই। নতুন সম্পর্কে কিভাবে ডেভেলপ করতে হয় আমি শিখছি এখনও। চিন্তার কোনো কারণ নেই তো। সাইফাকে যতটা আহমক ভেবেছে ও ততটা নয়। বুঝে তাল মেলানোর চেষ্টা করছে। গিলটি ফিল করছিস না? সাবধান করছি, ওকে ভালোবাসার চেষ্টা করো। দ্বিতীয়বার ভালোবাসার অপরাধে কিছু নয়। আসি। আর শোনো, বই দিকে মুগ্ধ নজরে তাকাতে শিখো। ওকে পর্যবেক্ষণ করো। আমার মনে হয় না ঠিকমতো তাকিয়েছো ওর দিকে একবারও। যাওয়ার পথে সাইফাকে ডেকে নিল। এখান থেকে মার্কেটের উদ্দেশ্যে যাবে। নতুন সংসারের জন্য কিছু কেনাকাটা প্রয়োজন। দায়িত্ব পালন শেষ করে এখন নতুন দায়িত্বে। পছন্দ নয় তার সমাগম, মানুষের ভিড়, কিন্তু নিরুপায়। সাইফাকে 1 সেকেন্ডের জন্য অনুভব করানো যাবে না শাবাব কোনোভাবে এই সম্পর্ককে হালকাভাবে নিচ্ছে। টুকটাক কেনাকাটা শেষে শাবাব নিজ থেকে জিজ্ঞেস করল, কিছু খাবে? একবার শাবাবের দিকে চেয়ে সাইফা বলল, না থাক। বাড়ি ফিরে রান্নার ঝামেলাটা আমি চাচ্ছি না। আচ্ছা। সব কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা। ঘরের সাথে অ্যাটাচড বারান্দা এসে দাঁড়িয়েছে সাইফা। হিমশিম কাছে বাড়ি আর কাজ দুটো একসাথে সামলাতে। আগে বাবা মায়ের সাথে থাকতো, কোনো চিন্তা ছিল না। এখন নিজের ঘর, নিজের সংসার, আর এক অদ্ভুত লোক। সব মিলিয়ে অল্প দিনে নিজেকে ক্লান্ত মনে হচ্ছে। 1 কাপ চা সাইফার দিকে এগিয়ে আসলে অনেকটা আশ্চর্য হয়। শাবাব দাঁড়িয়ে পাশে, কখন চা করে এনেছে টেরই পেল না। সাইফা বলল, আপনি বানিয়েছেন? আমাকে বলতেন। একজন বানানেই হলো। তাদের স্বল্প আলাপের মধ্যেই শাবাবের ফোনে নোটিফিকেশন আসলো। তার কিছুক্ষণ পরই সাইফার ফোনে মাসের 1 তারিখ। বেতন এসেছে নিশ্চয়ই। শাবাব চেক করে সাইফার উদ্দেশ্যে বলল, তোমার বেতন তোমার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। কেন? আমি বলেছি তাই, বেশি তর্ক করবা না। তপ্ত নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই নেই। লোকটার মেজাজের সাথে সাথে আত্মসম্মান বোধটাও প্রখর। অল্প কয়েকদিনে উপলব্ধি করা হয়ে গেছে। অত্যন্ত প্রয়োজনীয় কোনো জিনিস ছাড়া কিছুই আনতে দেয়নি সাথে। চোখ রাঙানি দিয়ে দিয়ে দমিয়ে রেখেছে। ভাবতেও মস্তিষ্ক থমকে যায় এই কাঠখোট্টা লোকটা তার স্বামী। শাবাব সাইফাকে বিশ্বের চরম সীমায় পৌঁছে দিয়ে প্রশ্ন করল, তোমাকে ভালোবাসো? ঠান্ডা গুরুগম্ভীর কণ্ঠধ্বনি। সরাসরি প্রশ্নে খানিক হাঁসফাঁস অনুভব করে সাইফা জবাব না পেয়ে সবসময়ের মতন তেতে উঠল। আবার কঠোর গলায় তিক্ত চাহানি দিয়ে প্রশ্ন করল, বলছো না কেন? দ্রুত কথার উত্তর দিবা। সাইফা তার মতন করেই একই সুরে জবাব দিল, বাসি না। তাহলে বিয়ে করেছো কেন? যাও, কাপড় চাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যাও। আপনি কি জন্মগত এমন? আমি কেমন? অথচ মেজাজ দেখান। জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব। জবাব তো আমার কথার। সাইফা কথার জবাবে এমন হুমকির কোনো অর্থ আছে? নগদে কথা ঘুরিয়ে নিজের আসল চরিত্রে হাজির। বারান্দার গ্রিল অ্যাটাচ, ফেলতে পারবেন না। ঘরের দিকে ফিরে যায় শাবাব। ফিরে এলো চাবি হাতে নিয়ে। গ্রিলের একাংশ আলাদাভাবে দরজার মতন খোলা যায়, আবার বন্ধও করা যায়। চাবির সাহায্যে খুলে দিয়ে সাইফার হাত টেনে নিল সে উন্মুক্ত স্থানে। সামনের দিকে ঠেলে দিয়ে সেখানে প্রশ্ন করে, এবার বলো, ফেলতে পারবো কিনা? ওপর থেকে নিচে ভয়ানক দেখাচ্ছে। পড়লে বাঁচার কোনো চান্স নেই। ভীত গলায় বরাবর আওড়ায়, বাসি বাসি। গুড। আবারও তালাবদ্ধ করে দিল। সাইফা বুকে হাত রেখে দাঁড়িয়ে আছে। মাথা ঘোরাতে শুরু করেছে তার। শাবাব পুনরায় বলল,
এখন ভালো যেহেতু বাসো, সেটা পদে পদে অনুভব করো আমাকে। আমি যেন তোমার দিকে এগোতে বাধ্য হই। আমি আমার তরফ থেকে যা করা লাগে সবই করছি, কিন্তু তুমি কোনো এফোর্ট দিচ্ছ না। আহাম্মকের মতন বসে থাকো, রোবটের মতন চলাফেরা করো। তোমার হাতে 10 দিন সময়, ভালোবাসা অনুভব করাতে না পারলে বাপের বাড়ি চলে যাবা। এসবও আমিই করব? তোমারই করতে হবে। সাইফার মনে পড়ল শাবাব এসবের মধ্যে আরও একটা কথা বলেছে, অনুভব করাতে হবে। শাবাব চোখ নামিয়ে জানতে চাইল। একদমই অনুভব করেন না? এক মুহূর্ত সময় না দিয়ে শাবাব জবাব দিল। যতটুকু করা আমার পক্ষে সম্ভব করার চেষ্টা করছি। ফিলিংস ডেভেলপ হতে একটু সময় দরকার, কিন্তু যা অবস্থা দেখছি সেটাও দিন দিন অসম্ভব হয়ে পড়বে। 10 দিন সময়ের মধ্যে 2 দিন গোল্লায় গিয়েছে ভাবতে ভাবতে কি করে এই রোবট মানবের মধ্যে অনুভূতি নামক সফটওয়্যারটা ইনস্টল করা যায়। আসল যান্ত্রিক কোনো বস্তু হলে সেটা ছিল সাইফার বাম হাতের খেল, কিন্তু সে তো আস্ত জীবন্ত একটা মানুষরূপী রোবট। সোফার উপর পা তুলে বসে নখ কামড়াচ্ছে। শাবাব বিছানায় অর্ধ শুয়ে পর্যবেক্ষণ করলো তার কাজকর্ম। ধ্যানে লিপ্ত আহাম্মককে এবার সত্যি সত্যি জানালা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ইচ্ছে যাচ্ছে। কোনো ভয় দেখানো নয়, সরাসরি ফেলে দেবে। সাইফাকে দিয়ে সম্ভব না, নিজেই আগ বাড়িয়ে বলল, তোমার নখ কামড়ানো শেষ হলে লাইট বন্ধ করো, ঘুমাবো আমি। আগামীকাল মির্জার শাবাব নতুন কেসের ইনভেস্টিগেশন করতে রংপুরের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে শরীরের বিশ্রাম অত্যন্ত প্রয়োজন। সাইফা এসে পাশে শুয়ে পড়তে চাইলেই শাবাব বলল, তোমাকে ঘুমাতে বলছি? তো কি সারা রাত জেগে আপনার মুখ দেখবো? সেটা এমনিতেও দেখো, নতুন কি? মাথা ম্যাচ ম্যাচ করছে, চুল টেনে দাও। আমি না ঘুমানো পর্যন্ত তোমার ঘুম ব্যান। আরও কত নতুন ব্যবহারের মধ্য দিয়ে যেতে হবে কে জানে। এককালে তার নারী স্পর্শ অবধি পছন্দ ছিল নাম, আজ বিয়ে করেছে, সাথে নিজ থেকে স্পর্শ যাচ্ছে। শাবাবের সামনের পথে এগিয়ে চলার চেষ্টা স্পষ্ট দৃশ্যমান। সাইফা কথা বাড়ালো না। শুয়ে দেখার সাধনা করেছে এই 2 বছর, আজ নিজ থেকে ইচ্ছে পূর্ণতা পেতে চলেছে। খারাপ কি? খড়খড়ে মেজাজের মতন চুলগুলো ঠিক তেমনি। হাত ডুবিয়ে মৃদু কম্পন অনুভব করলো কায়ায়। হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করলো, আমাকে নেবেন না রংপুর? চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। প্রশ্নের জবাবে বলল, তোমার প্রয়োজন দেখছি না আমি সেখানে। রিস্কি জায়গা থেকে রিস্কি মানুষও। তুমি আমাকে বাঁচাবে রিস্ক থেকে? এমনভাবে বলছো কত বড় পালোয়ান তুমি। তারপরেও 2 জনের চেয়ে ভালো 3 জন। তুমি তোমার কাজ করো, আমি কি করব না করব সেটা আমার উপর ছেড়ে দাও। তার উপরেই সব ছেড়ে বসে আছে, আর তার কারণেই সাইফা ছোটাছুটি করে অনুভূতিগুলো মনের মধ্যেই চাপা। শখ ছিল নিজের জীবনসঙ্গীর সাথে খুনসুটি সংসার হবে, হলো ছাই। ছেঁকা খাওয়া ঘাট তারা একটা লোক জুটেছে কপালে, সংসার পেতে বসেছে, এটাই অনেক। পরদিন সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতে রংপুর যাবে শাবাব আর মির্জা। কিডন্যাপিং কেস। সাইফা কম্পিউটারের সামনে বসে তার ভাগের কাজগুলো শেষ করছে। তারা রওনা হওয়ার আগেই কিডন্যাপার আলটিমেটাম দিয়েছে, 48 ঘন্টায় 5 লক্ষ টাকা না দিলে খুন করা হবে 9 বয়সী ছেলেকে। এই ধরনের কেসে মেজাজ গরম থাকে শাবাবের প্রায়। রিস্কি কাজগুলোতে সবার আগে সেই লাভ দেয়, সাথে নিয়ে মির্জাকে। রাতের দিকে বাড়ি ফিরে প্রয়োজনীয় কিছু জিনিস ব্যাগে গুছিয়ে নিতেই সাইফা এসে হাজির হলো। যা বলবে বলে ফেলো, আর যা বলবে সেটা আমি শুনবো না। শাবাবের এরূপ কথায় কপালে ভাঁজ পড়ল সাইফার। রাতের খাবার প্যাক করে সামনে রেখে বলল, নিয়ে গেলে কি হয়? আমি কি দুর্বল মনে হয় আপনার? শাবাব চোখ তুলে তাকালো সাইফার দিকে, খুবই স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ। সাইফাকে লুৎফর বেগ ও রুনা বেগমের দায়িত্বে দিয়ে যাচ্ছে। এখান থেকে গাড়ি করে বুড়োতে আসা যাওয়া করার কঠোর আদেশ দিয়েছে। শাবাব তর্জনী আঙ্গুল তুলে আরও অনেক আদেশ করলেও কোনোটাই মাথায় তুলল না। ভয় দানা বাঁধছে অন্তরে। যেখানে যাচ্ছে জায়গাটা সুবিধার না। একজন অফিসার হিসেবে নয়, স্ত্রী হিসেবে তার মনের উসখুস ভাবটা কাটতেই চাইল না। দরজায় দাঁড়িয়ে রইল মুখ লটকে। স্বভাব বলল, আসি, এখানে যত কাজ আছে সবগুলোতে ফাহাদের সাথে যা। অবশিষ্ট কথাগুলো মুখেই রয়ে গেল। ভয়ভীতি সব উজাড় করে ঝড়ের গতিতে এসে বক্ষস্থলে জাপটে পড়েছে সাইফা। ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছে বুঝি। ঠায় দাঁড়িয়ে থাকা শাবাবের নিষ্পলক নেত্র। পুরো বিষয়টা এখনও আয়ত্তে আনতে পারল না। প্রথমবারের মতন বোকার মতন নড়চড়বিহীন দাঁড়িয়ে রইল। উষ্ণকায়ার সংস্পর্শে ঝিমঝিম অনুভূত হলো মাথায়। এর আগে এভাবে কাউকে জড়িয়ে ধরা হয়েছে বলে মনে হয় না। অজানা অধিকার বোধ নিয়ে সাইফা বলে উঠল, সাবধানে যাবেন আর সাবধানে ফিরবেন। কাতর শোনাচ্ছে আওয়াজ। বারবার শুকিয়ে যাওয়া গলা ভিজিয়ে নিল শাবাব ঢোক গেলে। চোখ বুজে লম্বা নিঃশ্বাস ফেলল।
এ কেমন অস্থির বিচিত্র অনুভূতি। দাঁড়িয়েও থাকতে পারছে না, দূরে সরে যাওয়াতেও বাধা। নিজের সাথে যুদ্ধ চালিয়ে সাইফার বাহুতে হাত পেঁচানোর সাহস করছে। হাত তুলল, সামান্য বলল, তুমিও সাবধানে থাকবে। আসি, দেরি হচ্ছে। সাহসিকতা ও আবেগে পূর্ণ সাইফার হুঁশ ফিরেছে শাবাব স্থান ত্যাগ করার পরবর্তীতে। কাঠ হয়ে দাঁড়িয়েছিল। সবসময় ভয় পাওয়া সাইফা নির্ভীকভাবে জড়িয়ে ধরেছিল ভেবেই হাত পা কাঁপা শুরু করে। কি ভেবেছে লোকটা? নাকি তারা ছিল বলে কোনো প্রতিক্রিয়া না দিয়েই চলে গেছে? কিন্তু সেও তো হাত বাড়িয়েছিল, আলতো হাত অনুভব করেছে তার বাহুতে। এসব প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে খেতে অজ্ঞান হয়ে যাবে। ঠিক তখনই শাম্মা এসে উদ্ধার করলো তাকে। পেছন থেকে কাঁধে হাত রেখে বলল, তোমার জামাই ফ্রুত হয়েছে 20 মিনিট হলো, তুমি কেন বজ্জে আছো? শাম্মার দিকে না চাই খানিক লজ্জাবোধ করলো সাইফা। পিছু ঘুরে ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আপনি কখন এলেন? এই তো 5 মিনিট হবে। এসো, রাতে খাবে না? খেয়ে এসছি আপু। শাম্মা মাথা দোলায়। সাইফা লক্ষ্য করলো সে পুরোপুরি শাবাবের মতন দেখতে। শাবাবের মেয়ে ভার্সন, গোলগাল মুখ, উচ্চতাও বেশ। আপন ভাই বোন দুজনে দূর থেকে দেখে মানুষ আন্দাজ করে ফেলতে পারবে। তবে তাদের মধ্যে বিশাল তফাৎ চরিত্রে। একদম বরফের ন্যায় শীতল হলে আরেকজন জ্বলন্ত আগুন। কিন্তু শাবাবকে একমাত্র ট্যাকেল শাম্মাই দিতে পারে। ফ্রন্ট সিটে হার্ট পেশেন্টের মতন বসে আছে শাবাব। নড়চড় নেই কোনো, চোখের পলক পড়ছে মাঝে মধ্যে। নিঃশ্বাসবিহীন বাকিটা সম্পূর্ণই জড়বস্তু। আসলে তার জড়বস্তু এর সাথে অনেকটা মিল আছেও। মির্জা দৃষ্টি আরোপ করে, অনেক সময় অতিবাহিত করে, প্রশ্ন করে, তোমরা দরজা ধারে দাঁড়িয়ে কি করছিলে? জড়বস্তুতে নড়চড় এলো। চোখ ঘুরিয়ে তাকায় মির্জার দিকে। গুমোট একটা চাহনি। মির্জা বিশাল আকারের হাসি দিয়ে বলল, না মানে, কিউরিয়াস মাইন্ড জানতে চাচ্ছে। আফটার অল তোমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। রাশভারী কণ্ঠস্বরে শাবাব প্রশ্ন করল। তুমি তোমার বউর সাথে কি করো? মির্জা কিংকর্তব্য বিমূঢ়। দোষ আসলে তারই। মানুষ বুঝে কথা বলা উচিত ছিল। ঢোক গিলে বলে ওঠে, সেটা তোমাকে বলবো কেন? ভেরি পার্সোনাল ব্যাপার স্যাপার। আর আমরা পাবলিক বাস, তাই না? ফোঁস করে নিঃশ্বাস ফেলে মির্জা জবাব দেয়, বাদ দাও ভাই, আমার ভুল হয়েছে। মুহূর্তের মধ্যে আবার কল্পনায় ডুবে গেল শাবাব। যেই কল্পনায় ব্যাঘাত ঘটিয়েছিল মির্জা। উপর উপর দিয়ে স্বাভাবিক মনে হলেও অভ্যন্তরে মৃদু অস্থিরতা অনুভব করছে। সত্যিই নারীর সংস্পর্শ ভয়ঙ্কর। কয়েক সেকেন্ডের মধ্যে ওলটপালট করতে সক্ষম। কল্পনার ভ্রম জালে বোধগম্য হলো যে সাইফার কদম খুব দ্রুততার সাথেই এগোচ্ছে। অশান্ত অনুরাগ না, আবার অতল জলরাশিতে টেনে নিয়ে নিঃশেষ করে দেয়। সেলফোন ভাইব্রেট করছে। জানান দিল কোনো বার্তা এসেছে। দেহ সামান্য বেঁকিয়ে পকেট থেকে ফোন বের করে দেখল। যা হয়েছে ভুলে যান। শাবাব জবাবে লিখল। ফিরে এসে দেখছি ব্যাপারটা। উত্তরের আশা করেনি সাইফা। মেসেজ সেন্ড করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তার মধ্যে ফোনের টুংটাং আওয়াজে ফের চোখ খুলে উঠে বসল। মেসেজ পড়ল চোখ বড় বড় করে। ফিরে এসে দেখবে। কি দেখবে? সাইফা ধরেই নিল তার রেহাই নেই। শাবাব ফিরে আসা পর্যন্ত জীবনটাকে উপভোগ করে নিক। রংপুরে এসে প্রথম দিনই কেসের কাজে লেগে পড়ে মির্জা আর শাবাব। তাদের ঠিক পরে অপহরণ হওয়া ছেলের পরিবার থেকে তার বাবা আর চাচা এসে হাজির। চট্টগ্রাম থেকে তোলা হয়েছে বাচ্চাটিকে। এখানে এসে টাকা দেওয়ার কথা জানিয়েছিল কিডন্যাপার। প্ল্যান মোতাবেক খালি লাগেজ নিয়ে লোকেশনে পৌঁছে গেল। পুলিশের একটি জিপ লোকেশনের আশেপাশে সাধারণ পোশাকে ঘুরছে। অপহরণ হওয়া ছেলের বাবা ও চাচার রূপ নিজেরা ধারণ করে নিয়ে তারাই এগিয়ে গেল। অন্যদিকে সাইফার মন মেজাজ ভালো নেই। যতই রূঢ় স্বভাবের হোক না কেন, তাকেই মানিয়ে নিচ্ছিল। তার রুষ্টতায় আলাদা একটা প্রশান্তি অনুভব করে। সর্বশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজের মন ভোলায় যেমনই হোক তার হয়েই আছে অন্তত এই জীবনে। চোখ সম্মুখে তাকে প্রতিনিয়ত দেখতে পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে হয়। বুড়োতে পিসির সামনে বসে আছে। লোকেশন ট্রেক করছে শাবাব আর মির্জা, সাথে কিডন্যাপার ওরা। কাছাকাছি আছে তারা। অন্যদিকে কানে হেডফোন, ফাহাদের প্রতি সেকেন্ড যোগাযোগ চলছে তাদের। সাইফা লক্ষ্য করল মির্জা, শাবাব আর কিডন্যাপার ঠিক একই স্থানে অনেকক্ষণ যাবৎ স্থির, কোনো মুভমেন্ট নেই। ফাহাদের আওয়াজে তড়িৎ গতিতে চাইল সাইফা, সাথে আবিরও। সাইফা খানিক ভীত গলায় প্রশ্ন করল, কি হয়েছে? স্যারের গুলি লেগেছে। কম্পন ধরল সর্বাঙ্গে, ভয়ের কাঁপুনি। ঠোঁট ভিজিয়ে চক্ষু বড় বড় করে সাইফা পুনরায় প্রশ্ন করে, কোন স্যারের? ফাহাদ আতঙ্কিত। সাইফার দিকে একবার চেয়ে চোখ নামিয়ে নেয়। জবাব দেয়, বাপ স্যারের। মির্জা স্যার বলল হাসপাতালে যাচ্ছি। কিডন্যাপারকে পুলিশ আটক করেছে এই বলে ডিসকানেক্ট হয়ে গেল।
সাইফা ভেঙে পড়বে নির্ঘাত। ফাহাদ বাধ্য হয়ে জানিয়েছে। আবির দ্রুত সাইফার সামনে দাঁড়িয়ে তাকে শান্ত করার উদ্দেশ্যে বলল, সাইফা শোনো, আমার মনে হয় না তেমন কিছু হয়েছে। সেখানে পুলিশের টহল ছিল। রিল্যাক্স থাকো, আমি পুলিশ টিম হেডকে কল করছি। সাইফা প্রতিক্রিয়াহীন চুপচাপ দাঁড়িয়ে, প্রত্যুত্তরে একটা শব্দ বলল না। আবির হন্তদন্ত হাতে রংপুর কল করে প্রশ্ন করল, এসআই শাহবাজ ঠিক আছেন? ওনার আপডেট জানান প্লিজ। ফোনের অপর পাশ থেকে কি উত্তর এলো সেটা সাইফা শোনেনি। নিজের চেয়ারে বসে মাথা নিচু করে নীরবে অশ্রু ছড়াচ্ছে। মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা চেতনা ঘুরপাক খেতে শুরু করলো। মিনিট খানিক কথা শেষে আবির বলে উঠল, বোকা মেয়ে, পায়ে গুলি ছুঁয়ে গেছে শুধু। হাসপাতালে গিয়েছে ড্রেসিং করার জন্য, বেশি কিছু হয়নি। অন্তরের অস্থিরতা কমল না। নাক টেনে ক্রন্দনরত গলায় বলে উঠল, বলেছিলাম আমার সাথে নিয়ে যেতে, শুনলো না আমার কথা। দুহাতে চোখ মুছে নেয় সাইফা। উঠে দাঁড়ালো নিজের জায়গা থেকে, বিপন্ন সুরে বলতে লাগলো, আমি বাড়ি যাচ্ছি, আমার আজ আর কোনো কাজ নেই এখানে। বাড়ি ফিরেছে সাইফা। লুৎফর বেগ আর রুনা বেগমকে একসাথে বাগানে বসে থাকতে দেখে খানিক ধীর গতিতে চলতে লাগলো পা বলবে। তার ছেলে যে এত বড় কাণ্ড ঘটিয়েছে সেখানে গিয়ে পরপর সাইফা ভাবলো থাক কি দরকার, অযথা টেনশন বাড়বে তাদের। না বলার সিদ্ধান্ত নিল সাইফা। এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। লুৎফর বেগ এবং রুনা বেগম উভয়ই হেসে জবাব নেন সালামের। রুনা বেগম প্রশ্ন করলে, কাজ শেষ মা? হ্যাঁ। যাও ফ্রেশ হয়ে এসো, চা দিব? সাইফা বলল। আমি ফ্রেশ হয়ে বানিয়ে আনছি, আপনারা বসুন। রুনা বেগম বলে উঠলেন, তুমি মাত্র ফিরলে, এখন রান্নাঘরে যাওয়ার দরকার নেই, এমনিতেই যে গরম পড়েছে আজকাল। সাইফার মন বিষণ্ণ আগে থেকেই। তার মধ্যে কোনো কাজে তাকে হাত দিতে দেওয়া হয় না। এই পরিবারের সবই উল্টো নিয়ম। লুৎফর বেগ রান্না করেন আর রুনা বেগম চাকরি করতেন 6 মাস আগ অবধি। এখন রিটায়ারমেন্ট নিয়েছেন। সাইফা মাথা নিয়ে বলে উঠল, আমাকে কেন কোনো কাজ করতে দেন না? রুনা বেগম হাত টেনে সাইফাকে পাশে বসালো, বলল আদুরে গলায়, তুমি চাকরি করো, ওই বাড়িতে পুরো সংসার একা সামলাও, এখানে একটু বিশ্রাম করো, বাকিরা আছে কাজ করার জন্য। তোমার বাবা আছেন না, মাস্টার শেফ। বলে হেসে উঠলেন রুনা বেগম। সাইফার মুখেও মলিন হাসি। রুনা বেগমের কথা যেন লুৎফর বেগের উৎসাহী হৃদয়ের আগুনে ঘি ঢেলে দিল। উঠে দাঁড়ান, বলেন, বউ শাশুড়ি গল্প করো, আমি না হয় চা নাস্তার ব্যাপারটা দেখছি। কাজের কারণে তাদেরকে সময় দেওয়া হয় না। সময় দিচ্ছে আজ শ্বশুর শাশুড়িকে। বিয়ে হয়েছে কয়েকদিন, অথচ শান্তিতে বসে 2-4টা আলাপ করা হয়নি। তাদের চোখের আড়ালে মির্জাকে মেসেজ করে জানতে চাইলো সব ঠিক আছে কিনা। এই অসবলকে করবে না ফোন মেসেজ কোনোটাই। ব্যথায় কাটাতে থাকুক, বদদোয়া লেগেছে। মির্জা জবাবে বলল তারা হোটেলে আছে, শাবাবের ড্রেসিং করা শেষ, আগামীকাল ফিরে আসে। সাথে পায়ের একটা ছবি তুলে সাইফাকে পাঠিয়ে পিত্তি জ্বালিয়ে দিল তার। সাইফা উত্তর দিল, আপনার বন্ধুকে সাবধানে নিয়ে আসবেন। বলে ফোন পাশে রেখে দিল। চট্টগ্রাম ফিরতে ফিরতে বেশ সময় লেগেছে। রাত 10টা নাগাদ এসে পৌঁছালো। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে শাবাব। হাত বেঁধেছে মির্জার কাঁধে। যত হালকাভাবে নিয়েছিল তত স্বল্প নয়, ভালোই আঘাত পেয়েছে। বেরং মুখে মির্জার কাঁধে হাত রেখে শাবাবকে এগিয়ে আসতে দেখে দরজা থেকে দ্রুত পায়ে এগিয়ে যান রুনা বেগম। তার পিছু নিয়েছে সাইফা। রুনা বেগম এগিয়ে শাবাবকে ধরে বলতে লাগলেন, কি হয়েছে বাবা, পায়ে ব্যান্ডেজ কেন? গুলি লেগেছে। মায়ের কাছে অব্দি আমতা আমতা করলো না, সরাসরি বলে ফেললো সত্যটা। মনে ভয় ডর মায়া বলতে কিছুই নেই তার। রুনা বেগমকে আরো শঙ্কিত দেখায় চিন্তিত গলায় বললেন, কিভাবে লাগলো গুলি? আমি এই কারণে সারাদিন চিন্তায় চিন্তায় থাকি, তুমি একটু সাবধানে থাকবে না? কিছু হয়নি মা, ছুঁয়ে চলে গেছে, আমি ঘরে যাব। মির্জা সাইফাকে ডেকে নিল, বলল, সাইফা এই নাও তোমার লুলা জামাই, সারা রাস্তা আমি সামলিয়েছি, এবার তোমার ডিউটি। নিচ থেকে প্রথমবারের মতন সাইফার নরম হাতে বলিষ্ঠ চওড়া হাত রেখেছে। শক্ত করে চেপে এগিয়ে যাচ্ছে ঘরের দিকে। কপালের ভাঁজ বিরক্তির নয়, ব্যথার। শাবাবের পিঠের পেছনে বালিশ রেখে তাকে বসিয়ে মির্জা বলল, আমি আসি তাহলে। শাবাব স্বাভাবিক গলায় বলল, খাওয়া দাওয়া করে যেও।
শাবাবের কথা লুৎফর বেগের কান অবধি পৌঁছালে সেও ঘর থেকে ছুটে এলেন, এসে 2-4টে ঝাঁঝালো কথা শুনিয়েছেন। শুরু থেকে যে শাবাবের এই পেশার বিপক্ষে সে যেন আর সুযোগ পেয়েছে কথা শোনানোর। শাবাব চোখ কটমট করে চাইলে তিনি বললেন, ইউটিউবে দেখেছি হলুদ দুধ নাকি ক্ষত সারাতে হেল্প করে। তোমার ছেলেকে বলো রুনা আমি নিয়ে আসছি, গটগট করে যেন গিলে। শাবাব তার মায়ের উদ্দেশ্যে বলল, তুমি সবার আগে ওনার হাত থেকে ফোন নেবে, তারপর রান্নাঘরে দরজা লাগানোর ব্যবস্থা করো, তালাবদ্ধ করে রাখবে সবসময়। উনি ভীষণ বিপজ্জনক। তর্ক করার মোডে নেই। সাইফাকে মির্জা ওষুধ বুঝিয়ে দিয়েছে, সাথে কয়েকদিনের রেস্ট। পায়ের উপর চাপ প্রয়োগ করা বারণ। লুৎফর বেগ কার কথা শুনে? ঠিক নিজের কথা অনুযায়ী হলুদ দুধ এনেছেন। একে একে সবাই বেরিয়ে পড়ল ঘর থেকে। সাইফা দুধের গ্লাস তুলে শাবাবের সামনে ধরলে তপ্ত নিঃশ্বাস ফেলে। পরপর নিজের হাতে নিয়ে প্রশ্ন করল, তোমার কাজ কাম নাই? বাসায় কি করো? নেই। কড়া গলার আওয়াজে তীর্যক চাহনি ছুড়ে শাবাব। মেয়েটার সাহস বাড়ছে দিন দিন। নেহাতি নিজের কাছে করা প্রতিজ্ঞার কাছে আটকা, না হয় তার সাহস মাটিতে পুঁতে রাখত। পায়ের কাছে বসে সাদা ব্যান্ডেজটা চোখ নামিয়ে দেখতে লাগলো, এখনো রক্ত লেগে আছে। আকস্মিকভাবে হাত বাড়িয়ে ছুঁয়ে দিয়ে বলল, এগুলো পাপের ফল, আমাকে না নিয়ে যাওয়ার পাপ। পাপের ফল ভোগ করলাম আমি, অথচ বুড়োতে কেঁদে ভাসালে তুমি। স্ট্রেঞ্জ। সাইফা দৃষ্টি তুলে জানতে চাইল, কে বলেছে আপনাকে? ফাহাদ, আবির। এই লোকগুলো কথা ট্রান্সফারও করে দিয়েছে। শাবাবের অদ্ভুত চাহনিতে আর মুখ তুলে রাখতে পারল না। ঠোঁট কামড়ে নেত্রপল্লব নুয়ে রেখেছে। ঠিক সেইভাবেই প্রশ্ন করল, খাবার আনবো? যাও, খিদে পেয়েছে আমার, দ্রুত আনবে। শাবাবের খাওয়ার সময় এক বিশেষ আচরণ পরিলক্ষিত। চোখ নামিয়ে এক ধ্যানে কোনোদিন খায় না। প্লেটে হাত ডুবিয়ে এদিকে ওদিকে চায়, আবার কখনো শূন্যে চেয়ে ভাবনায় ভেসে ধীরে সুস্থে চিবোতে থাকে। কণ্ঠনালীর উঁচু হাড়টা বেশ আকস্মিক। উঠানামার গতির দিকে তাকিয়ে থাকে মাঝে মধ্যে এক ধ্যানে। আজও তাই, গালে হাত রেখে দেখেই যাচ্ছে। আমার প্রতি তোমার অনেক বেশি অবসেশন, তাই না? চোখের শান্তিটাও ঠিকঠাক উপভোগ করতে দেয় না। তাকে দেখলে তার সমস্যা, ছুঁয়ে দিলে সমস্যা। মানুষ নাকি ননির পুতুল। খালি প্লেট তুলে নিয়ে বলল, সবকিছুতে সমস্যা আপনার। ঘাড় তারামো, আমার সাথে দেখায় লাভ নাই। ঘাড় ধরে সারা জীবনের জন্য তাড়া করে ফেলবো একদম। আবছা আধারে শীতল আবদ্ধ কামরায় ভারী নিঃশ্বাসের ধ্বনি ব্যতীত বাকি সবই শব্দহীন। ঘুমান্ত অবস্থায় নিঃশ্বাসের তেজ ভয় দেখায়, আর জেগে থাকলে ঝাঁঝালো বাক্য ছুড়ে। সাইফা অন্তর স্থির থাকতে পারছে না। আজগুবি একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। ডিম লাইটের আবছা আলোয় বারবার মাথা তুলে শাবাবের পায়ের দিকে নজর বোলাচ্ছে। ঘুমটাও পগার পার। অযথা চিন্তায় চোখের মনি রাত 2:30 অবধি জলজল করেছে। সপ্তমবারের মতন উঠে বসলো। পায়ের কাছে যেতেই হাতের হেঁচকা টানে নিজের জায়গায় ফিরে আসে। বিস্ময়ে অভিভূত সাইফা কিছু বুঝে ওঠার আগেই বলিষ্ঠ হাত উড়ে এসে তার মাথা বালিশে ঠেসে দিল। নিঃশব্দতায় ঘেরা পরিবেশে ভয়ানক আওয়াজে হুমকি আসে, আরেকবার তুমি নড়চড় করো, আমি তোমাকে জানালা দিয়ে সত্যি ফেলে দেব। বোকার মতন করে সাইফা প্রশ্ন করলো, আপনি ঘুমোননি? ব্যাঙের মতন লাফালাফি করলে মানুষ ঘুমায় কিভাবে? চোখ বন্ধ করে। বেশি কাছ থেকে বলে ফেলেছে কথাটা। শাবাবের চোখ খুলে চাউনি দেখে ঢোক গিলল। আজকাল মুখের উপর লাগাম থাকে না, টানতে চাইলেও সম্ভব হয় না। কয়েক সেকেন্ডের ব্যবধানে ক্ষুদ্রাকৃতি ধারণ করে শাবাবের অগ্নিচক্ষু। নিস্তব্ধ সুস্থির লম্বাটে মুখভাব শূন্য, নিদারুণভাবে চেয়ে আছে তার দিকে। তার অক্ষির ভাষা অস্পষ্ট, বুঝতে সাইফার গোলরন্ধ্র ও একইভাবে চেয়ে। কিছু সেকেন্ড, কিছু মিনিট। সমীরণের উষ্ণ ছাপটা সাইফা আন্নে এসে লেপটে গেলে হুঁশ ফিরল। বারংবার পলক ফেলে এলোমেলো ভাবনা বশ করতে শুরু করলে পিছু সরে যেতে চাইল। ভুলতে বসেছিল, শাবাব তার নড়চড় থামাতে হাত চেপে আছে। সেই বাঁধন পিছু হটতে বাধাপ্রাপ্ত করে রেখেছে। সাইফার দূরে যাওয়া আজ করতে পারল বাঁধন শক্ত হয়ে আরও কিছুটা। ব্যবধান ভেঙে অপ্রত্যাশিতভাবে অধর মন্তরভাবে ছুঁয়ে দেয়। শাবাবের ধারণাতীত কাণ্ডে হিতাহিত জ্ঞান শক্তি উড়ে পালিয়েছে। সামনে থাকা অগ্নিমানব যেন চোখের আড়ালে, অদৃশ্য উদাত্ত। কপালে কপাল ঠেকিয়ে আলগোছে ভারী কণ্ঠ কর্ণপাত হয়, আশা করি আগামী 1 সপ্তাহ নড়চড়বিহীন থাকবে তুমি। ঘুম সেটা কি জিনিস? খায় নাকি মাথায় দেয়? সাইফার চিন্তাধারা ঠিক এরকম। সবকিছু মাথার উপর দিয়ে গেলে অর্ধরাত পেরিয়েছিল। ঘুমিয়ে পড়লেও হতো। নিজের উসখুস ভাবের জন্য বাকি রাতটি কাটাতে হয়েছে শাবাবের সন্নিকটে। সেই মুহূর্তের কথা মনে করতেই আত্মার পানি শুকিয়ে কাটকাট হয়ে যাচ্ছে।
সে তো শুধু ভালোবাসা জড়িয়ে ধরেছিল, সেখানে কাঠখোট্টা আর রসকসীন স্বামী তার চেয়ে এক ধাপ এগিয়ে এসেছে। তার লজ্জা লাগলো না। পিট পিট করে ঘুমান্ত শাবাবের দিকে চেয়ে মনে মনে হাজার দফা একটা প্রশ্ন করছে। একদম লজ্জা লাগলো না আপনার? হ্যাঁ, নিজের জুনিয়রকে চুমু খেতে। কোনো লাভ নেই, ফেসেছে নিজ ইচ্ছায়, ছাড়া পাওয়ার কোনো চান্স নেই। নির্ঘুম নিশির শেষে সূর্যোদয় হয়েছে। নড়চড় কোনো চোখের সামনেও আসবে না কয়েক ঘন্টা। এখন মনে পড়ছে জোভানের কথা। বেটা তো ফাঁসিতে ঝুলেছে, না হয় তার চেয়ে স্মৃতিশক্তি মুছে ফেলার ওষুধটা আনা যেত। রেডি হয়ে কোনো কারণ ছাড়াই বুড়োর রাস্তায় দৌড় লাগিয়েছে। এটাই একমাত্র বাঁচার উপায়। স্বভাবের ঘুম ভাঙে যথাসময়ে। আড়মোড়া হয়ে উঠতেই মনে পড়ল পায়ের ব্যথার কথা। তার তো হাঁটাচলা বারণ। পাশে ঘুরে সাইফাকে না দেখতে চেঁচিয়ে ডাকলো রুনা বেগমকে। মা! ছেলের ডাকে খাওয়া বাদ দিয়েই দৌড়ে এসেছেন। এসে জানতে চাইলেন, কি হয়েছে, কিছু লাগবে? সাইফা কোথায়? রুনা বেগম ঠাট্টা সুরে বললেন। মাকে ডেকে বউয়ের কথা জিজ্ঞেস করা হচ্ছে। বিচিত্র ভঙ্গিতে জবাব আসে। সাইফাকে ডাকো, তোমার কথাও জিজ্ঞেস করে নেই। রুনা বেগম হেসে জবাব দিলেন। তোমার বউ বুড়োতে গেছে, অনেক জরুরি কাজ আছে নাকি সেখানে? শাবাব মাথা দোলায়। জরুরি কাজ, আর সেই জানে না কত কাজে সে শাবাবের চেয়ে ভালো, আর কেই বা জানে। নত কণ্ঠে আনমনে বলে উঠল। সবই নাটক। কি বললে? রুনা বেগম প্রশ্ন করে। না, কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার দিয়ে যাও। রুনা বেগম সর্বপ্রথম এসে শাবাবকে সাহায্য করেন ওয়াশরুম পর্যন্ত নিয়ে যেতে। ছোটবেলার মতন আদর করে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে দিচ্ছেন। তাকে রেখেই কাবার থেকে কাপড় বের করে বিছানায় রেখে পুনরায় ফিরে যান। যতটুকু সম্ভব সাহায্য করে বিছানায় এনে বসিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। শাবাব ফোন হাতে নিয়ে কল করলো সাইফাকে। রিসিভ হওয়ার সাথে সাথে বলল, 20 মিনিট সময় দিলাম, বাড়ি ফিরো। জবাব আসে। আমার কাজ আছে। ডোজ কম হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, রাতে তো ফিরবেই। আমি বাবার বাড়ি যাব। গেলে আর ফেরার দরকার নেই, সেখানেই থেকে যেও। পা আর মুখ দুটি অনেক চলছে আজকাল। তোমাকে সোজা করার ওষুধ আমার কাছে আছে, একবার শুধু আমার চোখের সামনে। হুমকি ধামকি খেয়ে বাড়ি ফিরেছে। আসার পরপর খাবার টেবিলে তাকে দেখতে পাওয়ার পূর্বেই আগুন চক্ষুর শিকার হয়। যান্ত্রিক ভাষায় একে কি বলে, কম্পিউটার ভাষায় লজ্জা তো মানুষের আবেগ। শাবাবকে সেই কাতারে ফেলা মহাপাপ। মানুষ কত বড় নির্লজ্জ হতে পারে? আবার এই প্রশ্নটা করে বসলো সাইফার মস্তিষ্ক। সে এত স্বাভাবিকভাবে কি করে কথা বলছে, কিভাবে স্বাভাবিক আচরণ করছে, আবার রাগ দেখাচ্ছে। মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়ি ডাকিয়ে আনলো, কিন্তু কেন? শাম্মা ফিরেছে একটু আগে, এসেই সাইফাকে ভীত মুখে বসে থাকতে দেখে বলল, ও কি তোমাকে ভয়ে ভয়ে রাখে? জ্ঞানশূন্য সাইফা নিজের অজান্তেই হ্যাঁ বোধক উত্তর দিয়ে মাথা দোলায়। স্বভাবের চোখে চোখ পড়তে উত্তরের রূপ বদলে গেল। হ্যাঁ থেকে নাতে পরিবর্তন হয়েছে। শাম্মা দুজনকে ভালো মতো দেখে নিয়ে বলে উঠল, যদি তোমাকে জ্বালায় ধমকায় আমাকে বলবে এসে। ওর জেদের ধারধারি না আমি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিয়েটা আমার সাথে না হয়ে তোর সাথে হলে বেশি ভালো হতো। তুই পুরোই কেয়ারিং হাজব্যান্ড ম্যাটেরিয়াল। কথার কোনো আগামাথা নেই। একগুয়ে জেদিতা দেখি অর্থবিহীন একটা কথা বলে নিজেকে শের ভাবা শুরু করে। সাইফা এতটুকু বুঝে এসেছে, লোকটা আসলে উপরে থাকতে চায়, ভয় দেখাতে চায়। তার যে কোনো একটা দুর্বলতা খুঁজতে হবে, ভবিষ্যতে কাজে লাগিয়ে লাগাম ঠিকই টেনে ধরতে সক্ষম হবে সে। ঘরে নিয়ে এসেও জ্বালায় পোড়ালো। হাত পেঁচিয়ে রেখেছে পিঠের দিকে। পায়ে শক্তি নেই তো কি, হাতে বরাবর শক্তি। বিছানায় নিজে আরাম করে বসে বলল, বাবার বাড়ি গেলে না? আমি ব্যথা পাচ্ছি। কিন্তু ব্যথা দেওয়ার জন্যই তো ধরেছে। আপনি একজন সাব ইন্সপেক্টর হয়ে নারী নির্যাতন করছেন, লজ্জা হওয়া উচিত আপনার। লজ্জা ছোটবেলা থেকে আমার নেই। নিচু গলায় সাইফা বলে উঠল, সেটা আমি গত রাতেই বুঝেছি। শুনেছি আমি। সিআইডির কান খাড়া থাকে সবসময়, ভুলে গেছো? মাফ করেন আমাকে, হাতটা ছাড়েন প্লিজ। সামান্য ছুঁয়ে দিয়েছি বলে পালিয়ে বেড়াচ্ছ, ঝলসে যাচ্ছ, অথচ দাবি করো যে ভালোবাসো। আরেকটি রাত কেটেছে নির্ঘুম। দিব্যি যন্ত্রণা দিয়ে ঘুমাচ্ছে কোলে মাথা রেখে। লোকটা কি ভালোবাসা চায়? হয়তো চায়, কি প্রকাশ করতে পারছে না। চুল টেনে দেওয়ার একটা আলাদাই ডিউটি। আরামে ঘুমায়, এক কাতে রাত পার।
হুটহাট যে মনের মাঝে চরম সাহসিকতা জাগে সেটার প্রয়োগ এখনও করলো। বুকে হাত বেঁধে ঘুমিয়ে থাকা শাবাবের হাতের সেলাইয়ের দাগ এখনও অল্প অল্প আছে। এই ঘটনার সাক্ষী সাইফার নিজে। পলাতক আসামিকে ধরতে গিয়ে অঘটন ঘটিয়েছিল, তখন ভয় পেল, এখন পূর্বের ভয়টা কষ্টে রূপান্তরিত হলো। ভয়ানক রক্ত ঝরেছিল সেদিন, তবে মুখে ব্যথার ছিটে ফোঁটাও দেখা যায়নি। সামান্য ঝুঁকে হাতটা ছুঁয়ে দিলে খপ করে হাতের মুঠোয় নিয়ে নেয়। ঘুমের মধ্যেও অ্যালার্ট থাকে নাকি সে? হাত ধরেই অন্য পাশে ঘুরে কিছু একটা বিড়বিড় করলো। ঘুমে কথা বলার অভ্যাস, যা আজকাল অসম্ভব রকমের ভালো লাগছে সাইফার কাছে। আউল ফল বলা ঠোঁট জোড়ার দিকে চেয়ে থাকার ইচ্ছে হয়। ঘুমানোর পূর্বে হুমকি দিয়েছিল, তুমি ভালো মানুষের মতন থাকলে আমিও ভালো মানুষ। তুমি তারামো করলে আমি ডাবল তারামি করব। চয়েস ইজ ইয়োর্স। দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে নজর দিল। 1টা বাজে। ঘুমোতে দিবে না নাকি? ঘুমে টলমল করতে থাকা চোখ আর কিছুর বাদ মানতে চাইছে না, ভালোবাসারও না। সাবধানে ভারী মাথাটা বালিশে রেখে হাত ছাড়িয়ে নিল। আরাম করে শুয়ে পড়তে চাইলেই গায়ে ভারী অনুভব করে। পেছনে থেকে শক্তপোক্ত হাত টেনে হিস্ট্রে নিয়ে গেল নিজের বক্ষ গহ্বরে। উষ্ণতায় ঠিক গত রাতের মতন বিমূঢ় সাইফা। তার স্পর্শ ভয়ঙ্কর মনে হয়। বিশ্বাস করতে চায় না মন মস্তিষ্ক। যার নারী স্পর্শে অ্যালার্জি ছিল আজকাল কাছাকাছি টানে। নিজে প্রশ্ন করে, উত্তরটা নিজে থেকেই আসে। হাজার হোক পুরুষ মানুষ তো, মুখে এক অন্তরে আরেক। ঘন ঘন নিঃশ্বাস চুল ভেদ করে ঘাড়ে এসে পড়ছে বারবারে। পেটে হাতের উষ্ণ স্পর্শ শ্বাসটা অবধি ঠিকঠাক নিতে দিল না। হৃৎপিণ্ডের উঠানামার গতি অনুভব করে নড়ে চড়ে উঠল কয়েকবার। ভালো এবং ভিন্ন অনুভব। গায়ের সাথে ঘেঁষে থাকা লোকটাকে পাওয়া একসময় আকাশের চাঁদের দিকে হাত বাড়ানোর মতোই অসম্ভব ছিল। আজ তার সান্নিধ্য ব্যাকুলতা বাড়াচ্ছে হৃদয়ে। কানের কাছে আবছা গলার স্বর ভেসে এলো, তুমিও ছেড়ে চলে যাবে সাইফা। দিন চলছে নিয়মের কিছুটা ব্যতিক্রমে। বুড়োতে যাওয়ার মধ্যেও একটা নেশা কাজ করে স্বভাবের মধ্যে। অথচ ঘরের 4 দেয়ালে বন্দি থাকতে হচ্ছে এখন। পায়ের ব্যথাটা বেশি। একদমই যে ছোটোখাটো আঘাত তাও নয়। না হয় একা গুমট বুড়োতে রাত কাটানোর অভ্যাসটাও ছিল। এখন আর সেটি কোনোভাবেই সম্ভব নয়। বিবাহ নামক বন্ধনে আবদ্ধ। ঘর আছে, ঘরে বউ আছে। অহেতুক টিভিতে খেলা ছেড়ে রেখেছে, অথচ সেখানে এক বিন্দু মনোযোগ নেই তার। ভাবছে কি হবে সামনে। বিবাহিত পুরুষের অনুভূতি বিকাশ এখনো পূর্ণরূপে হয়নি। আগে একলা ছিল আর এখন দোকলা। শেষমেশ আমাকে স্রোতে আভাস রাতি হলো। উড়ে এসে জুড়ে বসলো সাইফা। কোনো শখ ছিল না জুড়ে বসার, তবে শাবাব সাহেবের আদেশ। একটু পরপর তার এটা ওটা প্রয়োজন হয়। দাসী হিসেবে তাকে রেখেছে। উনি বিছানায় বসে হুকুম চালাবেন শুধু। বিয়ের আগেও এটাই করেছেন, হোক কাজের সূত্রে। এখন দ্বিমুখী চাপ প্রয়োগ করেন। পাশেই ফোনে কিবোর্ডের টুকটাক আওয়াজ আসছে, আর টিভি তো ক্রিকেট ম্যাচ। ইন্টেন্স মোমেন্ট। হয় জিতে যাবে পছন্দের দল, নয়তো হেরে যাবে। সেটার দিকে দৃষ্টিপাত না করেই মনোযোগ গেল ওই অল্প টাইপিংয়ের আওয়াজে। দাঁত বের করে হাসছে সাইফা। ফোনে নিজে পুরোপুরি মগ্ন। শাবাব বলল, পানি দাও। সাইফা গুরুত্বহীনভাবে বলল, দিচ্ছি একটু পরে। টিভির রিমোট দাও। চোখ সরল না, অথচ বিছানায় হাতড়ে ফের বলল। নেই রিমোট। শাবাব ভুরু কুচকে নিল। রিমোট ঠিক তার হাতের কাছে। শাবাব আবার বলল, টিভিটা দেয়াল থেকে খুলে এনে আমার সামনে রাখো। একটু পর রাখছি। ফোনটা ছো মেরে নিয়েছিল শাবাব। কি এমন হাসির কারণ আছে এই ফোনে? মনোযোগ আহরণকারী জিনিসটাও সেও একটু দেখুক। সাইফা লাফিয়ে ওঠে। ফোন নয়, যেন কেউ জীবন কেড়ে নিয়ে গেছে। ফোনের স্ক্রিনে চোখ রাখলে দেখতে পেল রুবায়েত নামের একজনকে। একটার পর একটা হাসির পোস্ট একে অপরের সাথে শেয়ার করে যাচ্ছে দুজনে মিলে। তীক্ষ্ণ চাহনি সহকারে প্রস্ত ছুড়ে শাবাব গুলির নেয়। এটাকে আমার কাজিন। এর সাথে এত খিখি করে হাসছিলে? হ্যাঁ, আরে ভাই, আমার কথাটা শোনেন। আমি তোমার ভাই? না, সেই রকম না। কোন রকম ভাই তাহলে? প্রত্যেকটা কথার পৃষ্ঠে প্রশ্ন। জেরা করছে সিআইডি অফিসারের মতন করে। এক অফিসার অন্য অফিসারকে রাগী গলায় আবার প্রশ্ন করে, এর সাথে তোমার কিসের আলাপ? শুধু এর সাথে দেখুন, এটা একটা মেসেঞ্জার গ্রুপ। আমাদের 3 কাজিনের। শিমু নামের আরেকজন আছে, সে আপাতত ঘুমায়। তুমি কি ওর জন্য জেগে আছো? তুমিও ঘুমাও। সাইফা পা ভাঁজ করে বসলো। শাবাবের দিকে প্রশ্ন ছুড়ল, আপনি কি হিংসা করছেন? আমার মুখ দেখে কি তোমার তাই মনে হচ্ছে? সাইফা ভয়হীনভাবে জবাব দিল, কথাবার্তা শুনে মনে হচ্ছে।
ভাবমূর্তি অনর। সাইফার কথায় তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না শাবাবের মধ্যে। সোজাসাপটা জবাব দেয়। তোমার ওই সো কোল্ড কাজিনের সাথে হিংসা করার মতন এত দুর্দিন আসে নাই আমার। ওয়ার্ন করছি, আমার কথা সবার আগে শুনবে, তারপর বাকিদের কথা। অ্যাকচুয়ালি না, শুধু আমার কথাই শুনবে। সাইফার পছন্দ হলো না এমন শর্ত। তাকে পরাধীন জীবনযাপন করতে হবে? স্বাধীন দেশে বসবাস করে অন্যের অধীনে? না, অসম্ভব। আমাকে নিজের ইশারায় ঘোরাতে চাচ্ছেন? এক্স্যাক্টলি। আমি স্বাধীন দেশের স্বাধীন নারী, কারো দাসত্ব মানাবো না। শাবাব হাসে, তবে হাসিটা অনন্বিত। স্বাভাবিক মনে হচ্ছে না একদমই। মুখে মধু, অন্তরে বিষ প্রবাদটি বেশ মানায় শাবাবের সাথে। আপাতত মুখে হাসি, মনে বিভৎস শয়তানি। সাইফার ফুঁস হতে বেশি সময় লাগেনি, মাত্র কয়েক সেকেন্ড। বিপদ আসার আগে আজ সতর্ক সংকেত সহকারে এসেছে। আকস্মিক শীতল হয়ে আসে কণ্ঠ বলে, এসব বাদ দিবে, আমার পছন্দ না। ফোন ফেরত দিয়েছে। আবার চোখ ফেরালো টিভির দিকে। সাইফা ফোন পাশে রেখে বলল, একটা প্রশ্ন করতাম। হুম? আপনি কেন মেজাজ দেখান সব সময়? জানি না, ভেতর থেকে আসে। কখনো ভেবেছেন আপনার কথায় মানুষ কষ্টও পেতে পারে? আমি সব মানুষের কথা ভাবতে বসলে আমার কথা কে ভাববে? ছোট্ট একটা কথা দিয়ে বিরাট উপলব্ধি হয়ে গেল মুহূর্তে। এই পরিবারে জুড়েছে কিছু সময় হলো। চোখের দেখায় যতটুকু বোধগম্য হলো, সকলে শাবাবকে ভালোবাসে। তবে তার মেজাজটাই বারবার দৃষ্টিগোচরে আসে। অদৃশ্য কিছু চাওয়া অপূর্ণ থাকলে মানুষ কঠোর হয়ে ওঠে। জানতে ইচ্ছে হলো, কেউ কি কখনো তাকে বিশেষ অনুভব করিয়েছে? শাবাব বলল, আগামীকাল ফিরে যাব। হাঁটতে পারবেন? ব্যথা এখন একটু কম। পায়ের হাড়ে আঘাতপ্রাপ্ত। পায়ে চাপ পড়লেই ব্যথাটা বেড়ে ওঠে। কাউকেই বুঝতে দিল না। মুখ বুজে সহ্য করে গাড়িতে উঠে বসে সকাল সকাল। কি যেন আছে ওই ছোট্ট দালানে। একাকী সেখানে থাকতে আরাম অনুভূত হয়। কোনো কোলাহল নেই, চুপচাপ একেবারে। ভাগ্যিস লিফট আছে, না হয় সাইফার পক্ষে সম্ভব ছিল না শাবাবের এত বড় দেহকে টেনে উপরে নিয়ে যেতে। ঘরে ঢুকে হিতে বিপরীত হলো, ফের পায়ে টান পড়েছে। এবার আর প্রতিক্রিয়া শূন্য থাকতে পারল না শাবাব। ব্যথায় কাতরে বিছানায় বসলো ধপ করে। মৃত সাইফা চিন্তিত সুরে প্রশ্ন করে ওঠে, বেশি ব্যথা করছে? পেইন কিলার দেই? দিলে ভালো হয়। বসুন, আমি নিয়ে আসছি। ডাক্তারের দেওয়া পেইন কিলার এনে দিল শাবাবকে। পানিটা অবধি মুখে তুলে দিয়েছে। গায়ে হাত রাখতেই পূর্বের তুলনায় বেশি গরম অনুভব করে। ঝটফট সাইফা বলে উঠল, জ্বর বাঁধাচ্ছেন নাকি? কিসের জ্বর? কোনো জ্বর নাই, বুড়োতে যাও। একা কিভাবে থাকবেন? আগে যেভাবে থাকতাম। কিন্তু কাজের প্রতি অনীহা করবে না। যাও, আমি বহুবার অসুস্থ হয়েছি, আবার ঠিকও হয়ে গেছি। সব এখানেই। যাও, তুমি প্রয়োজন হলে কল করবো। কাজের মাঝেও চিন্তামুক্ত নয় সাইফা। ঘরে অসুস্থ একটা মানুষকে একা রেখে আসতে হয়েছে, তাও তারই আদেশ অনুযায়ী। ছোটখাটো কেসের উদ্দেশ্যে আদালতে এসেও শান্ত থাকতে পারল না। কিছুক্ষণ আগে কথা হয়েছে শাবাবের সাথে একবার। ধমকের সুরে জানান দিয়েছে সে এখন ঘুমাবে, ডিস্টার্ব করা বারণ। এই ভয়ে দ্বিতীয়বারের মতন কল করার সুযোগ নেই। যত দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরতে পারে এতেই স্বস্তি। সাইফা বাড়ি ফিরেছে রাত 9টায়। কলিং বেল চাপতে গিয়েও হাত আটকে গেল। ব্যাগ থেকে চাবি বের করে প্রবেশ করেছে। হন্তদন্ত পায়ে ঘরে ঢুকেই দেখলো দুপুরে খাবার যেমনটা তেমনি পড়ে আছে। কক্ষ পুরোটাই আধারে ঢাকা। হাত বাড়িয়ে লাইট অন করতে উদম গায়ে শুয়ে থাকতে দেখে শাবাবকে। এক পা ঝুলছে বিছানার বাহিরে, উপর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। জমিনে পড়ে থাকা টি শার্ট তুলে নিল। এগিয়ে এসে ভাবলো জ্বরটা দেখা উচিত, কিন্তু যদি জেগে যায়। ভয়ে ভয়ে হাত রাখলো উন্মুক্ত বলিষ্ঠ বাহুতে। ভরকে গেল সাইফা। জ্বরে পুড়ে দেহ পুড়ে যাচ্ছে। বাহু ছাকিয়ে ওঠানোর চেষ্টা করলেই ধরফড়িয়ে ওঠে শাবাব। এক লাফে উঠে বসলো। মুখে ভয়ের চাপ। হীনমন্য হয়ে চেয়ে আছে সাইফার দিকে। ভয় পেয়েছিলেন? সাইফা প্রশ্নে হুঁশ ফিরে চুলের গভীরে দুহাত ডুবিয়ে নিজেকে স্বাভাবিক করলো। কিছু সময় বাদে জবাব দিল, আমি ঘুমিয়ে থাকলে যত পারবে ধীরে সুস্থে আমাকে ডাকবে। আপনি ভয়ও পান? মুখ ঘামছে আপনার। শাবাব বলল, আমি মানুষ, সব রকমের অনুভূতি আমার মধ্যে থাকা অস্বাভাবিক কিছু হয়, তাই না? মনে মনে এই কথাটিও মেনে নিল। ঝুঁকে থাকা চুল সরিয়ে কপালে হাত রেখেছে। শাবাব চোখ তুলে চাইল। গালে কপালে হাত রেখে জ্বর চেক করা সাইফার দিকে চেয়ে দেখলো তার চিন্তিত মুখখানি। মনে করতে পারছে না অসুস্থতায় সর্বশেষ কে এবং কবে এতটা চিন্তা করেছে কেউ তাকে নিয়ে। সময়ের পালা বদলে তার প্রতিও কেউ অধিকার খাটাচ্ছে। অনেক জ্বর,
খাবার খাননি কেন? এক ধ্যানে সাইফার দিকে চেয়ে শাবাব ঘোর মিশ্রিত গলায় বলে উঠল। খিদে ছিল না? এটা কেমন কথা? খাবার আর ঔষধ দিয়ে গিয়েছি, অনীহা কেন করলেন? ভাল লাগছিল না। আপনার এই হেয়ালি ভালো লাগছে না। আসুন আমার সাথে হাত মুখ ধুয়ে খাবেন। সাইফা উঠে দাঁড়িয়ে হাত টানতে লাগলো শাবাবের। তার নিজের কোনো নড়চড় নেই, মুখের ভঙ্গিও স্বাভাবিক না, চাহনি অদ্ভুত। পুনরায় প্রশ্ন করে সাইফা। কি হলো? ভালো লাগছে না। জবাব আসে দ্রুত। দীর্ঘশ্বাস ফেলল সাইফা। হাত ছাড়িয়ে বাহিরে চলে গেল খাবারের প্লেট নিয়ে। অবাক চোখে বাহিরে চেয়েছে শাবাব, ভাবছে মনে মনে। অনীহা করল সাইফা তাকে। এই ধারণা প্রকট হওয়ার আগেই পাত্রে পানি আর রুমাল নিয়ে হাজির হয়েছে সাইফা। পানিতে রুমাল ভিজিয়ে বলে ওঠে। চোখ বন্ধ করুন। শাবাবের জিজ্ঞাসু দৃষ্টি সাইফার দিকে পড়লে সে আবার বলল। মুখ মুছে দিচ্ছি, ভালো লাগবে। অকপটে চোখ বন্ধ করে শাবাব। ভেজা রুমাল উত্তপ্ত দেহে ছুঁয়ে দিল ঠান্ডায়। কেঁপে উঠল কায়া। জ্বরে সহ্য হচ্ছে না। সাইফা বলল। আপনি কি খেতে পছন্দ করেন সবচেয়ে বেশি? যা দিবে তাই খাবো। না, এখন অসুস্থ, অবশ্যই বিশেষ কিছু খেতে ইচ্ছে হবে। আপনি বলুন, আমি বানিয়ে নিয়ে আসছি। বলুন আপনার পছন্দের খাবার কি? মুখে আসন্ন হাসিটা দমিয়ে রেখে দিল শাবাব। ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা। ভালো লাগাটা প্রকাশ করলো না অত সহজে। ঝাল কিছু করে আনো। এগুলো কি রান্না করে রেখে গেছো? কোনো স্বাদ নাই, কিছু না। রোগীদের খাবার। সাইফা জবাবে বলে। এসআই শাবাব, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, খাবার আমি রান্না করিনি। আপনার শ্রদ্ধেয় আব্বা জান আর আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা রান্না করে দিয়েছে। সাইফার কথার ভঙ্গিতে দমিয়ে রাখা হাসিটা মুখ ফুটে বেরিয়ে এসেছে। আদৌ হাসি মুখে, যেন পুরোপুরি মন খুলে হাসতে জাত যাবে তার। সাইফা রান্নাঘরের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় আর বলে। সৌভাগ্য আমার, পাথরের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি। ভেরি গুড জব অফিসার সাইফা। নিজেকে নিজের শাবাশি দিয়ে নিজের কাজে লেগে পড়েছে। সবজি খিচুড়ি তৈরি করবে যত দ্রুত সম্ভব হয়। পাগলের কথায় কান্না দিয়ে বিছানায় গায়েলিয়েছে। কিছু সময় পরই সাইফা হাজির হয়। ধোয়া ওঠানো খাবার এনে শাবাবের সামনে রেখেছে। শাবাবকে আশ্চর্যের চরম সীমায় পৌঁছে দিয়ে নিজেই মুখে তুলে দিয়ে বলল। আপনার যত্ন প্রয়োজন, সেটা মানুষ ততক্ষণ বুঝবে না যতক্ষণ না আপনি নিজের শক্ত খোলস ছেড়ে স্বাভাবিক হবেন। জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে ফ্রি হতে হয়, আপনারও হওয়া উচিত। মুখে খাবার নিয়ে অস্পষ্ট গলায় বলল। তুমি কেন যত্ন করছো? আপনি সেটা জানেন কেন করছি? জানি না। থাক, জানা লাগবে না। শাবাবের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠছে। তার অভ্যন্তরীণ আবহাওয়া হুটহাট পরিবর্তন হয়। শাবাবের বদলে যাওয়া মুখের ভঙ্গি দেখে বলল। যে কারণে করি যত্ন, সেটার নাম হচ্ছে একতরফা ভালোবাসা। একতরফা? হ্যাঁ। শাবাব জবাবে বাড়তি কিছু বলল না, শুধু চোখ নামিয়ে জবাব দেয়। ঠিক আছে। আরও কয়েকদিন কেটেছে ইতিমধ্যে। পায়ের অবস্থা মোটামুটি ভালো, হাঁটাচলা করতে পারে নিজ থেকে। জ্বর সারাতে অনেকটা ভুগতে হয়েছে সাইফাকে। তার অসুস্থতাও তার মতোই, যে দিয়ে এসে জুড়ে ছিল সতীন হয়ে। সাইফার কাছে টিকতে পারেনি। বুড়োর উদ্দেশ্যে বের হওয়ার আগেই ফোন আসে। আবির জানালো রবিন এসেছে। তারা দুজন যেন তাড়াতাড়ি আসে। সব সময়ের ন্যায় ড্রাইভিং সাইফার দায়িত্ব। নবাবী ভঙ্গিতে পাশের সিটে আরাম করে শাবাব। আজও ঠিক তাই। অনেকদিন পর বুড়োতে গিয়ে শান্তি অনুভব করলো। সাথেই রবিন। একে অপরের সাথে হাত মিলিয়ে রবিন বলল। পায়ের অবস্থা কি? শাবাব জবাব দেয়। বেটার। আপনি বলুন, ঢাকায় কেমন চলছে কাজ? এই তো ভালোই চলছে আপাতত। আপনার সংসার কেমন চলে? যেমন আপনাদের চলে। রবিন হাসি মুখে সাইফার দিকে মুখ ফেরায়। এদের দেখে বোঝার উপায় নেই ভেতরকার অবস্থা। এখনও দুজন ঠিক আগের মতোই। সাংসারিক জীবনে তাদের চলাচল কেমন কাকপক্ষীও টের পাবে না। মির্জা এসে বলল। ওরা হচ্ছে ভাই বোন, ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো লক্ষণ নেই। বুঝেছিস রবিন, আমরা কখনো সাবানের ভবিষ্যৎ প্রজন্মের দেখা পাবো কিনা সন্দেহ। শাবাব জবাব দিল। তোমাদের মতন ঘরের চার দেয়ালের মানুষের কাছে খবর ছড়িয়ে বেড়াবো নাকি? আমরাই তো, বললে কি হয়। অনেক কিছুই হয়। রবিন এক প্রস্তাব দিল, সবার উদ্দেশ্যে বলল। আমার বউ এসেছে সাথে, আসুন সবাই মিলে আমরা একটা ছোটখাটো ট্যুর দেই। জীবনে অনেক আনন্দের দরকার আছে। মির্জা ফোড়ন কেটে বলল।
সাভারের দরকার নেই, আমরাই যাব। ওকে, বাদ দিন। আবির বলল। আমি এখনো বিয়ে করিনি, তাই আমিও যাব না। মির্জা চোখ টিপে বলল। তোমার ডার্লিং ফাহাদ আছে, ওকে নিয়ে চলো। ফাহাদ বলে উঠল। ছি স্যার, কি বলেন এসব? আমি ছেলে মানুষ, এসব বলবেন না, মাইন্ডে লাগে। উত্তপ্ত রৌদ্রোজ্জ্বল দিন শেষে সন্ধ্যা নেমেছে। এখনো ভ্যাপসা গরম চারিদিকে। কখনো বুড়োতে কাজের কারণে দম ফেলার সময় পাওয়া যায় না, আবার কখনো অলসের মতন সময় পার করতে হয়। ইদানিং এমনি চলছে। কোনো কেস থাকুক আর না থাকুক, বুড়োতে যেতে হয় বাধ্যতামূলকভাবে। গরমের প্রভাবে অস্থির দেখালো শাবাবকে। ফোঁস করে নিঃশ্বাস ফেলছে ক্ষণে ক্ষণে, যেন এই আবহাওয়ার প্রতিও তার চরম রাগ। যত দ্রুত সম্ভব গাড়ি টেনে নিয়ে বাড়ির দিকে এসেছে। ঘরে ঢুকেই দ্রুত কদম ফেলে ওয়াশরুমে চলে গেল। শাওরের আওয়াজে সাইফার বুঝতে পারল গরমে অতিষ্ঠ হয়ে নিজের মেজাজকে ঠান্ডা করতে গিয়েছেন। ঘণ্টাখানেক পর বেরিয়ে আসে। ফ্যানের নিচে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সাইফার দিকে নাচিয়েই বলল। আমাকে দেখে তোমার মন ভরে না, তাই না? যখন যেখানে সুযোগ পাওয়া চেয়ে থাকো। বুঝলাম না, আমার মধ্যে হিরে জড়ানো নাকি? আমার তাকানোতে আপনার কোনো সমস্যা হয়? হয়, হয়তো প্রেমময় চাহনি দেখলে অস্বস্তি লাগে, হজম হয় না। হজম শক্তি বৃদ্ধির ঔষধ দরকার আপনার। শাবাব কোনো উল্টোপাল্টা কথা বলার পূর্বেই উঠে দাঁড়ালো। তাকে সম্পূর্ণ এড়িয়ে বলতে লাগলো। আমি ফ্রেশ হতে যাচ্ছি। ডাইনিং টেবিলে চা শরবত দুটোই রাখা আছে, যেটা গিলতে ইচ্ছে হবে দয়া করে গিলে নেবেন। আমার মতন করে আজকাল কথা বলার চেষ্টাটা কিন্তু ভালো সাইফা, কিন্তু এটাকে বর্ণচড়া বলে। তার সাথে কথা বলা বেকার। কাবার থেকে ঘরের কাপড় বের করে স্থান ত্যাগ করলো। সাইফার মতে যে যেমন তাকে ওইভাবেই হ্যান্ডেল করা উচিত। কথায় আছে বিষ দিয়ে বিষ ছাড়া যায়। গোসল সেরে বেরিয়েছে। বারান্দায় কাপড় মেলে আকাশের দিকে মুখ তুলে চাইল সাইফা। মেঘ জমতে শুরু করেছে ধীরে ধীরে। কাল বৈশাখী ঝড়ের আভাস। চুল মুছতে মুছতে পেছনে ফিরে চাইল। লম্বা নিঃশ্বাস ফেলে ভাবল, কে জানে আধারে কি সুখ খুঁজে পায় এই মানব। যখন তখন লাইট নিভিয়ে নির্বাক পড়ে থাকে। আজও তাই, কোনো সারা শব্দ নেই। কালচে নীলাভ আকাশের মুগ্ধতায় ফের দৃষ্টিপাত করলো। মেঘগুলো দ্রুত গতিতে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি দেখা মিলছে সেখানে। কড়া গরম কাটিয়ে ঠান্ডা হওয়ার ঝাপটা দেহে এসে হৃদয় জোড়ালো। চোখ বুজে অনুভব করতে লাগলো অস্থিরতার পরবর্তী স্বস্তিকে। স্বস্তিটাও বেশিক্ষণ টিকেনি। ঠিক পেছনে মানব অস্তিত্ব অনুভব করছে। কয়েক ইঞ্চি দূরত্ব হবে তাদের মধ্যে। এ বাড়িতে দুজন মানুষ ব্যতীত কারো অস্তিত্ব নেই। খুব ভালো করেই বুঝেছে কে হতে পারে। পিছু ফিরে চাইতেই গ্রিলের দুপ্রান্তে হাত ঠেকিয়ে আবদ্ধ করে নেয়। দূরত্ব ঘুচিয়ে আকস্মিক ভেজা চুলে মুখ ডুবিয়ে শাবাব বলে উঠল। তোমার একতরফা ভালোবাসাকে দুতরফা বানানোর চেষ্টা করছি। আশা করি আহাম্মকগিরি করবে না।